একটি সুস্থ সমাজ গড়ে ওঠে আধুনিক, সহজলভ্য এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার ওপর ভিত্তি করে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা সরকার নগর স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আগরতলা পুর নিগমের তত্ত্বাবধানে নির্মাণ করেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল। জ্যাকসন গেটে অবস্থিত একটি আধুনিক 50 শয্যা বিশিষ্ট আরবান কমিউনিটি হেলথ সেন্টার মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করে 2025 সালে শুরু হয় এই অত্যাধুনিক হাসপাতালের নির্মাণ কাজ। মাত্র 1 বছরের মধ্যে 30 জুন 2026-এ সম্পূর্ণ হয় প্রায় 20.37 কোটি টাকা ব্যয়ে নির্মিত 21,487 বর্গফুট আয়তনের এই আধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান। এই হাসপাতাল শুধুমাত্র একটি নতুন ভবন নয়, এটি ত্রিপুরার জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ত্রিপুরার অন্যতম আধুনিক পেপারলেস হসপিটাল হিসেবে এখানে রোগীর নিবন্ধন থেকে শুরু করে চিকিৎসা এবং ডিসচার্জ সমস্ত পরিষেবা পরিচালিত হবে ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IHIMS এর মাধ্যমে। ফলে রোগীরা পাবেন দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত স্বাস্থ্য পরিষেবা। সম্পূর্ণ হাসপাতালটি কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত, উন্নত চিকিৎসা যন্ত্রপাতি, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা। এক ছাদের নিচে এখানে মিলবে আধুনিক ও সমন্বিত স্বাস্থ্য পরিষেবা। রয়েছে ডিজিটাল রোগী নিবন্ধন, জেনারেল মেডিসিন OPD-তে 12 চ্যানেল ECG সুবিধা, মাতৃ ও শিশু স্বাস্থ্য ক্লিনিক, ইউভিনের মাধ্যমে ডিজিটাল টিকাকরণ পরিষেবা, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, শিশু বিভাগ, চক্ষু, দন্ত, চর্মরোগ এবং সার্জারি OPD। এছাড়াও রয়েছে সম্পূর্ণ সজ্জিত মেজর ও মাইনর অপারেশন থিয়েটার, লেবার রুম, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল রিপোর্টিং সমৃদ্ধ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জরুরি বিভাগ। দীর্ঘদিন ধরে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও GBP হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিয়ে আসছে। নতুন এই সিভিল হাসপাতাল GBP হাসপাতালের ওপর রোগীর চাপ কমাবে এবং আগরতলা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সবার জন্য স্বাস্থ্য ভাবনাকে সামনে রেখে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে, যেখানে আধুনিক প্রযুক্তি, দক্ষ স্বাস্থ্যকর্মী এবং মানবিক সেবার সমন্বয়ে গড়ে উঠছে ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা। রাজ্যের স্বাস্থ্যের ইতিহাসে একটি নতুন পালক সংযোজন হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হসপিটাল। একটা করতালি চাইবো আবারও এই সুন্দর অত্যাধুনিক হসপিটালের জন্য। এখন থেকে আমাদের GBP হসপিটাল গভর্নমেন্ট মেডিকেল কলেজের উপর শুধুমাত্র ভরসা করলে হবে না, পাশাপাশি এটিও থাকছে আমাদের পরিষেবায়। আমরা অত্যন্ত আনন্দিত। मैं बहुत ही विनम्रता के साथ अनुरोध करना चाहूँगी हमारे सम्मानीय विशेष अतिथि स्वास्थ्य परिवार कल्याण दफ्तर के माननीय सचिव श्री किरण गित्ते IAS महोदय जी को आप अपना मूल्यवान वक्तव्य हमारे सामने रखिए। सभी को नमस्कार। आज डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी अगरतला सिविल हॉस्पिटल के द्वार उद्घाटन समारोह में उपस्थित राज्य के जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, अगरतला पुर निगम के मेयर और माननीय विधायक श्री दीपक मुजुमदार जी, अगरतला पुर निगम की माननीय डिप्टी मेयर श्रीमती मनिका दास दत्त महोदया, सेंट्रल जोनल चेयरपर्सन एवं कारपोरेटर श्रीमती रत्ना दत्ता महोदया, मेरे सहयोगी नगर विकास विभाग के सचिव डॉक्टर मिलिंद रामटेके जी,
श्री साजू वाहिद म्यूनसिपल कमिश्नर, यहाँ उपस्थित नगर विकास विभाग के स्पेशल सेक्रेटरी तमाल मुजुमदार जी, स्वास्थ्य विभाग के डायरेक्टर ऑफ हेल्थ सर्विसेज डॉक्टर देवश्री देबवर्मा और हेल्थ डिपार्टमेंट, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट, अगरतला पुर निगम के सभी अधिकारी वृंद, सभी यहाँ उपस्थित माननीय कॉरपोरेटर्स, क्लब के सेक्रेटरी एवं प्रेसिडेंट, सभी उपस्थित नागरिक वृंद एवं मीडिया बंधुगण, हम सभी जानते हैं कि पिछले 4 साल में राज्य के स्वास्थ्य क्षेत्र में काफ़ी उन्नति हो रही है। माननीय मुख्यमंत्री महोदय स्वयं डॉक्टर होने के कारण इस विभाग के सभी समस्या वो जानते हैं और हमें समय समय पर निर्देश देते हैं। जैसे नए नए संस्थाओं का निर्माण सरकारी एवं निजी क्षेत्र में, चाहे अस्पताल हो, मेडिकल कॉलेज हो, गवर्नमेंट डेंटल कॉलेज हो, नर्सिंग, पैरामेडिकल कॉलेजेस हो, ये सभी का काफ़ी बड़ी मात्रा में निर्माण किया गया। जो हमारे मेडिकल एजुकेशन में जितनी हमारी सीटें थी, एमबीबीएस सीट थी या बीएससी एमएससी नर्सिंग के लिए सीट्स थी, डेंटल की सीट्स थी, हमारे बच्चों को पहले बाहर जाना पड़ता था, तो ये सभी सीटें वृद्धिगत की गई। और हाल ही में ये सभी मेडिकल एजुकेशन क्षेत्र को ठीक से मैनेज करने के लिए त्रिपुरा हेल्थ यूनिवर्सिटी का भी स्थापना की गई है। तो ये सभी का श्रेय हमारे माननीय मुख्यमंत्री महोदय को जाता है। जैसे एएमसी कमिश्नर साजू वाहिद साहब ने बताया कि जब माननीय मुख्यमंत्री महोदय ने इसकी इच्छा व्यक्त की कि अगरतला जैसे बड़े शहर के लिए अपना एक सिविल हॉस्पिटल होना चाहिए, तो हम सब ने प्रयास किया, माननीय मेयर महोदय के साथ मीटिंग की। तो आप सभी जानते हैं कि करीब 15 साल पहले जब जैक्सन गेट में नया भवन का निर्माण हुआ था, तो अगरतला म्यूनसिपल कॉरपोरेशन और एनबीसीसी ये दोनों का एक जॉइंट वेंचर हुआ था। ये जगह अगरतला म्यूनसिपल कॉरपोरेशन की थी और इसमें बिल्डिंग के लिए निवेश एनबीसीसी ने किया था। तो कुछ मात्रा में इस बिल्डिंग का इस्तेमाल हो रहा था और काफ़ी सारा इसमें स्पेस खाली था, और शहर के केंद्र स्थान में होने के कारण हमने इस बिल्डिंग का चयन किया और 3 अप्रैल 2025 को माननीय मुख्यमंत्री महोदय ने इसका फाउंडेशन स्टोन रखा था। तो उसके बाद कि नेशनल हेल्थ मिशन जो कि स्वास्थ्य दफ्तर के अंतर्गत आता है, तो उसमें से माननीय मुख्यमंत्री महोदय ने करीब 20 करोड़ रुपया इसके लिए पिछले 1 साल में सैंक्शन किया और हमारे एएमसी के इंजीनियर्स ने इसको काफ़ी जल्दी 1 साल के भीतर ये सब कुछ हॉस्पिटल तैयार किया। आप सभी जानते हैं कि कोई भी शहर हो उसको ठीक से मैनेज करने के लिए कुछ एक मूलभूत संस्थाएं का जरूरी होती है। जैसे यूरोप में सबसे पहले जब नए नए शहर आने लगे, जबकि वहाँ नए नए उद्योग करीब 400-500 साल पहले वहाँ आने लगे, तो एक 4 संस्थाएं वहाँ पे होती थी। एक होता था कि वो सिटी या टाउन चलाने के लिए काउंसिल होती थी, तो एक काउंसिल हॉल हुआ करता था, एक टाउन हॉल हुआ करता था जहाँ पे कि सोशल कल्चरल एक्टिविटी चलती थी, एक सिविल हॉस्पिटल हुआ करता था जो कि उनकी जितनी स्वास्थ्य की ज़रूरत है वो पूरी हो, और एक मार्केट प्लेस हुआ करता था। तो ये जो अर्बन सिविल लाइफ है, इसको अच्छी तरीके से मैनेज करने के लिए सिविल हॉस्पिटल का एक कल्पना यूरोप में तैयार हुई। और जब ब्रिटिश यहाँ पे आ गए इंडिया में, तो उन्होंने जितने बड़े शहर थे वो सभी शहरों में इसकी परंपरा चालू की जो आज भी है। जैसे हमने देखा महाराष्ट्र में कि
कि मुंबई में जो मुंबई म्यूनिसिपल कॉरपोरेशन चलाते हैं वो है किंग एडवर्ड मेमोरियल हॉस्पिटल, जो कि सिविल हॉस्पिटल है। लोकमान्य तिलक म्यूनिसिपल जनरल हॉस्पिटल सायन में है, वैसे ही नायर हॉस्पिटल है। आप दिल्ली में जाइए, वहाँ पे हिंदरा हॉस्पिटल है, स्वामी विवेकानंद हॉस्पिटल है, अहमदाबाद में भी है, पुणे में भी है, ये सभी शहरों में, ठाणे में है। तो ये जो बड़े शहरों में अपना सिटीजन के प्राइमरी और सेकेंडरी हेल्थ के लिए ऐसा सिविल हॉस्पिटल तैयार किया जाता है। तो मैं यहाँ पे माननीय मेयर महोदय और सभी काउंसिलर और सभी ऑफिसर यहाँ बैठे, तो मैं आपको अनुरोध करता हूँ कि अगरतला शहर के लिए आप एक सिटी हेल्थ मैनेजमेंट प्लान तैयार करिए, क्योंकि अगरतला शहर ही हमारा 6-7 लाख का शहर है और इसमें डेली बाहर से 2-3 लाख लोग आते हैं। तो सब मिलके 10 लाख का यहाँ पे बर्डन, ये पूरे हमारे शहर का हेल्थ परिसेवा पे मेनली जीबी और आईजीएम में काफ़ी बड़ा बर्डन है। आप देखते होंगे कि सोमवार और मंगलवार को हमारे जीबी हॉस्पिटल में करीब 2200 से 2500 ओपीडी होती है और आईजीएम में 1800 से 2000 ओपीडी होती है। तो करीब 4-4.5 हजार का ओपीडी ये 2 अस्पताल में होती है। तो अगर आप ठीक से अगरतला सिटी हेल्थ मैनेजमेंट प्लान तैयार करेंगे तो कैसे करना है, अगर आप देखेंगे एम्स एरिया में एकदम आप नीचे से चालू करिए। आपके पास जो हेल्थ सब सेंटर है वो 44 है, तो 44 हेल्थ सब सेंटर थे, उनको अभी हमने आयुष्मान आरोग्य मंदिर हमने कर दिया है। उसके ऊपर है आपका अर्बन पीएचसी जो 7 है, तो 7 अर्बन पीएचसी है और उसके ऊपर आपका आएगा सिविल हॉस्पिटल जो कि रेफरल हॉस्पिटल है। तो अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन के जो कॉरपोरेटर्स है, आपके पास बहुत सारे नागरिक आते हैं, स्वास्थ्य की समस्या लेके आते हैं, या फिर हमारे जो आशा कर्मी है या आंगनवाड़ी के कर्मी है वो उनके पास जाते हैं। तो हमारा पहला काम है कि उनको ये जो हमारे आयुष्मान आरोग्य मंदिर है, अर्बन पीएचसी है, वहाँ पे लेके जाना, और वहाँ पे अगर उनका स्वास्थ्य का समाधान नहीं हुआ तो वहाँ से वो सिविल हॉस्पिटल में आ सकते हैं। और सिविल हॉस्पिटल में हमने देखा कि काफ़ी सारी परिसेवाएं हैं, तो 90% यहीं पे निदान हो जाएगा। अगर ज़रूरत पड़ी तो ही यहाँ से हम लोग रेफर करेंगे आईजीएम में या जीबी में। तो इस तरीके से अगर सिस्टमेटिकली अगर आप प्लान करेंगे तो मेरे ख्याल से कि अगरतला शहर के जो हमारे नागरिक वृंद है उनका स्वास्थ्य परिसेवा में हम अच्छा योगदान दे सकते हैं। जैसे अभी जितने हमारे अर्बन पीएचसी है, मैंने एक दिन इसे रिव्यू किया, तो अभी अर्बन पीएचसी में जो फुटफॉल है वो डेली सिर्फ 50, 60, 70, 100 तक है, लेकिन कैपेसिटी है उनकी 200-300 तक। तो अर्बन पीएचसी का भी प्रचार प्रसार होना चाहिए। हमने वहाँ पे डॉक्टर दिए हैं, काफ़ी सारी वहाँ पे हमने इक्विपमेंट दी है और अच्छे मतलब उसके बिल्डिंग इंफ्रास्ट्रक्चर निर्माण किया है। तो अर्बन पीएचसी ने ही करीब 1000 से 1500 का ओपीडी करना चाहिए। और सिविल हॉस्पिटल में हमने आज जैसे देखा कि यहाँ पे जो प्रस्ताव है कि यहाँ पे सुबह भी ओपीडी होगा, शाम को ओपीडी होगा, दोनों मिलके अगर यहाँ 1000 ओपीडी हो जाए तो करीब 2-2.5 हजार ओपीडी अगर हमारे एएमसी एरिया में जितने अस्पताल है, 7 अर्बन पीएचसी और सिविल हॉस्पिटल में हो जाए तो हमारे आईजीएम और जीबी हॉस्पिटल जो कि पूरे राज्य के लिए बने हैं वो हमारे टर्शरी मतलब स्पेशलिटी हेल्थ केयर के लिए हम लोग उसके ऊपर फोकस कर सकते हैं। तो मुझे पूरा भरोसा है कि अभी हम लोग हेल्थ डिपार्टमेंट की तरफ से यहाँ पे जो आईजीएम के जो एमएस है उनको हमने चार्ज दिया है, हमने 12 डॉक्टर दिए हैं, 13 नर्स वहाँ पे हमने पोस्ट किए हैं, 2 लैब टेक्नीशियन दिए हैं, 1 फार्मासिस्ट दिया है। जब तक कि अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन अपना खुद का हेल्थ डिपार्टमेंट ना बना ले, जब तक आपके पास एक उसका पूरा मॉनिटरिंग करने का मैकेनिज्म तैयार ना हो, तब तक हम लोग हेल्थ डिपार्टमेंट की तरफ से हम आपका हैंड होल्डिंग करेंगे, मदद करेंगे, लेकिन आपको एक ना एक दिन इसको टेक ओवर करना पड़ेगा। तो इसमें ज़्यादा समय ना लगे। तो यहाँ पर नगर विकास विभाग के सचिव भी है, अगर ऐसा मेयर इन काउंसिल अगर ऐसा डिसीजन लेता है तो स्वास्थ्य दफ्तर और नगर विकास दफ्तर फिर राज्य सरकार में हम लोग माननीय मुख्यमंत्री महोदय के पास जाके हम लोग ये पूरा आपको हैंड ओवर कर सकते हैं। लेकिन सिर्फ सिविल हॉस्पिटल नहीं, आप सब सेंटर, अर्बन पीएचसी और सिविल हॉस्पिटल
कि 3 टायर जो है, जो हमारे प्राइमरी और सेकेंडरी हेल्थ का जो 3 स्तर है, वो आपको तीनों स्तर को आपको एक साथ आपको टेक ओवर करना पड़ेगा। मैं IAS सर्विस ज्वाइन करने से पहले मैंने इंग्लैंड में 2 साल काम किया है। वहाँ हम देखते थे कि म्यूनसिपैलिटी जो है उनके अंडर सब कुछ होता है, रोड उनके अंदर होता है, फायर उनके अंदर होता है, प्राइमरी हेल्थ, प्राइमरी एजुकेशन, यहाँ तक कि म्यूनसिपल पुलिस भी होती है। तो इतना अच्छा म्यूनसिपल गवर्नेंस वहाँ होता है। तो मुझे पूरी उम्मीद है कि हमारे अगरतला कॉरपोरेशन में भी काफ़ी अच्छा कैपेसिटी है। अगर ये आपका मॉडल अगर सक्सेसफुल होगा तो आने वाले दिनों में हम लोग माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में और मार्गदर्शन में हम बाकी जो शहर है हम उसमें भी हम लोग ये जो हमने पायलट चालू किया रिप्लिकेट कर सकते हैं। मैं फिर से एक बार माननीय मुख्यमंत्री महोदय का, माननीय मेयर महोदय का मैं धन्यवाद देना चाहूँगा कि उन्होंने एक अच्छा संस्था जो कि अगरतला के स्वास्थ्य क्षेत्र में एक नया दिगंत यहाँ से चालू होगा इसकी उपहार दिया है। और साथ साथ जो हमारे AMC के म्यूनसिपल कमिश्नर और सभी इंजीनियर्स जिन्होंने कम से कम समय में ये काम पूरा किया और आज से ये अस्पताल चालू हो गया, उसके लिए भी मैं उनको धन्यवाद देता हूँ। नमस्कार। बहुत बहुत धन्यवाद व्यक्त करना चाहेंगे हमारे विशेष अतिथि स्वास्थ्य परिवार कल्याण दफ्तर के माननीय सचिव श्री किरण गित्ते IAS महोदय जी का। उनका अनुभव प्रभावमय बातों से हम सभी समृद्ध हुए। एक बार जोरदार ताली उनके लिए। এবার বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে রয়েছেন সম্মানীয় অতিথির আসনে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং ৭ রামনগরের জনপ্রিয় বিধায়ক, যিনি প্রতিনিয়ত আগরতলা শহরকে সুন্দর করার জন্য নিরলসভাবে প্রয়াস করে যাচ্ছেন। বিনম্রভাবে অনুরোধ করব আপনার অনুভব এবং কথায় আমাদের সমৃদ্ধ করুন। নমস্কার সকলকে। ডক্টর শ্যামাপ্রকাশ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল জ্যাকসন গেট, এই নবনির্মিত হাসপাতালের আজকে আনুষ্ঠানিক যে উদ্বোধনী অনুষ্ঠান, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভি হাসপাতালের যিনি সম্মানীয় উদ্বোধক, মাননীয় প্রধান অতিথি এবং প্রধান বক্তা আমাদের রাজ্যের যিনি উন্নয়নের মুখ, সকলের প্রিয় এবং আমাদের রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের সম্মানীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী রত্না দত্ত মহোদয়া। মঞ্চে আছেন যিনি আমার আগে খুব সুন্দরভাবে আগরতলা সহ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং পরিকাঠামো বা আগামী যে পরিকল্পনা আছে রাজ্য সরকারের এবং স্বাস্থ্য দপ্তরের, যিনি সুন্দরভাবে আলোচনা রেখেছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে যিনি সচিব সম্মানীয় কিরণ গিত্তে IAS মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব ডক্টর মিলিন্দ রামটেকে IAS মহোদয় এবং মঞ্চে আছেন যিনি স্বাগত ভাষণে আমাদের আগরতলা পৌর নিগম এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন এবং আমাদের কী কী করণীয় সেটা বলার চেষ্টা করেছেন।
আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় কমিশনার তথা জাতীয় স্বাস্থ্য মিশন NHM-এর যিনি MD আছেন আমাদের শাহজু আহমেদ IAS মহোদয় সহ আজকের এই মহতি সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের MIC সদস্যগণ, বিভিন্ন জোনালে মাননীয় চেয়ারপারসনগণ, সম্মানীয় কর্পোরেটরগণ যারা আমার সঙ্গে প্রতিনিয়ত আগরতলা শহরের সার্বিক উন্নয়নে সঙ্গ দিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন, সমস্ত কর্পোরেটরগণ, বিভিন্ন দপ্তরে বিশেষ করে স্বাস্থ্য দপ্তর, নগরায়ণ দপ্তর এবং আগরতলা পৌর নিগম দপ্তরে যারা বিভিন্ন স্তরে আধিকারিকরা উপস্থিত হয়েছেন, কর্মচারী বন্ধুরা আছেন এবং সার্বিকভাবে আজকে এই একটা সুন্দর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন এই এলাকাসহ সম্মানীয় অভিভাবকরা, গুণীজনেরা, সজ্জনেরা, আমার সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকে আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি বলবো যে আজকে আগরতলা শহরবাসী নয়, সারা রাজ্যবাসীর জন্য একটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দুটি বিষয়ের বিষয়ে। প্রথমত, আজকে থেকে 1 বছর আগে এখানে কিরণ গীতে সাহেব বলার চেষ্টা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ওনার বিশেষ কাজে মুম্বাই গিয়েছিলেন। তখন উনি লক্ষ্য করেছিলেন যে সেখানকার কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন এই ধরনের স্বাস্থ্য পরিবারের সঙ্গে যুক্ত আছে, মেডিকেল কলেজ বা হসপিটাল তারা পরিচালনা করেন, বিভিন্ন বিষয়ের উপর তাদের আলাদা পরিষেবা, নাগরিক পরিষেবার মধ্যেও অন্তর্ভুক্ত করে কাজ করছেন। ওনার ওই চিন্তা ও ভাবনা থেকে আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হসপিটালের চিন্তাভাবনার জন্ম বলবো। উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, যদি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন স্বাস্থ্য পরিষেবা অংশগ্রহণ করতে পারে বা স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারে ওই শহরের মানুষের জন্য, তো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন পারবে না। উনি আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং ওনার নির্দেশ, ওনার চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে এবং উনি কথা দিয়েছিলেন যে সমস্ত ব্যবস্থাপনা আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর আপনাদেরকে সহযোগিতা করবে। এবং সত্যি সত্যি আমি বলবো যে NHM-এর আর্থিক সহযোগিতায় আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমি মাননীয় সচিব যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব আছেন কিরণ গীত মহাশয়কেও আমি ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন বা চিন্তা, সে 1 বছরের মধ্যে আমাদের স্বাস্থ্য দপ্তর, NHM কিংবা আমাদের নগরায়ণ দপ্তর এবং আমাদের পৌর নিগমের সমস্ত আধিকারিকরা, প্রকৌশলীরা এবং বিভিন্ন ধরনের যারা আধিকারিকরা আছেন বিভিন্ন দপ্তরে, তাদের সহযোগিতা আমরা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পেরেছি। আরেকটা বিষয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, 1 বছর আগে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন হাসপাতাল তৈরি করা এবং স্বাস্থ্য পরিষেবা তার মাধ্যমে প্রদান করা শহরবাসীকে বিশেষত, তখন নাম ছিল আগরতলা সিভিল হসপিটাল। কিন্তু পরবর্তী সময় যখন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিল মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই বা আলোচনা রাখি যে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার কথা যিনি আত্মবলিদান করেছেন এমন একজন রাষ্ট্রনেতার নামে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমার হাসপাতালটা আমরা রাখতে চাই।
আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরে এটা আমরা রেখেছিলাম। উনি তৎক্ষণাৎ ব্যস্ততার মধ্যেও ফাইল সই করে দিয়েছেন এবং আজকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এটা উৎসর্গ করতে পারলাম। আমরা গর্ববোধ করছি আগরতলা শহরবাসী সারা দেশের সঙ্গে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য বা আমাদের চিন্তাভাবনাকে ফলপ্রসূ করার জন্য। এমনিতে আমি বলবো যে এটা আপনাদের সমস্ত ব্যক্তিগত অভিজ্ঞতা আছে রাজ্যবাসী বিশেষ করে শহরবাসীরও, যে আমাদের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন কিরণগীতা সাহেব অনেকটা বলার চেষ্টা করেছেন আমাদের রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি বা পরিকল্পনা বা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও কী কী চিন্তাভাবনা সরকারের আছে এবং আগরতলা শহরবাসীর জন্য আমাদের কর্পোরেশনও কী কী করা উচিত এগুলিও তিনি আলোচনা রেখেছেন। আগেও এই রাজ্যে এই হাসপাতালগুলি ছিল, আমরা যেটা জিবি বলি, আইজিএম বলি বা টিএমসি বলি, বা স্বাস্থ্য পরিষেবার এই হসপিটালগুলি ডিস্ট্রিক্টে ছিল, কিন্তু পরিকাঠামো অত্যন্ত দুর্বল ছিল। আগে জাস্ট বাস্তব অভিজ্ঞতা যদি আমরা দেখি, ছোটোখাটো অসুখ বিসুখ হলে, জটিল রোগ বাদ দিলাম, তখন আমাদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য আমাদের বহিরাজ্যে যেতে হতো। যে সকল রোগী বা জনগণের আর্থিক সচ্ছলতা ছিল না, তাদের ভালো স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার সুযোগ ছিল না। কিন্তু আমাদের 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর আমি বলবো যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি একজন প্রখ্যাত চিকিৎসক হওয়ার সুবাদে আমরা রাজ্যের যারা জনগণ আমরা কিন্তু ভাগ্যবান যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ওনার যে চিন্তা, ওনার যে ভাবনা বা ওনার যে দূরদর্শিতা বা ওনার যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লেগে আমার আধিকারিকরা সেভাবে পরিকল্পনা রচনা করে অন্তিম ব্যক্তি অবধি স্বাস্থ্য পরিষেবা আধুনিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যা করতে আমরা পেরেছি, আমরা সরকার আমরা বলবো। এখন কিন্তু বড় বড় অস্ত্রোপচার, বড় বড় অপারেশন এবং কিডনি, লিভার প্রতিস্থাপন বা অঙ্গাঙ্গ অঙ্গ প্রতিস্থাপন করার ক্ষেত্রেও আমাদের চিকিৎসকরা কিন্তু সফলতার সহিত কাজ করছেন। আগেও তারা ছিলেন, এমন না, বহিরাজ্য থেকে এসছেন। আমাদের চিকিৎসকরা এখানে অনেকে চিকিৎসক আছেন যারা এই রাজ্যে বহুদিন ধরে কাজ করছিলেন, কিন্তু সুযোগ ছিল না, পরিকাঠামো ছিল না, মহল ছিল না, তাদের মূল্যায়ন করা হতো না। আমাদের সরকার আসার পর বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিকাঠামো এত উন্নত হয়েছে যে এখন আর আমাদের জটিল বা কঠিন রোগে আক্রান্ত হয়েও বাইরে চিকিৎসা করতে যেতে হয় না, আমাদের এই রাজ্যেই আমাদের চিকিৎসা হয়। এটা একটা বড় প্রাপ্তি বলবো, এটা একটা বড় পরিবর্তন বলবো, মানসিকতা, আন্তরিকতা এবং দূরদর্শিতার প্রতিফলন বলবো। স্বাস্থ্য পরিষেবার এত উন্নতি হয়েছে। তা আমি আলোচনা দীর্ঘায়িত করব না, বলবো যে অত্যাধুনিক উত্তর পূর্বাঞ্চলে সর্বপ্রথম পেপারলেস এবং ডিজিটাল হসপিটাল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তার পরিষেবার ক্ষেত্রে অনেকটা বলা, আমাদের কমিশনার সাহেব বলেছেন যে সমস্ত ব্যবস্থাপনা, যে যে বড় বড় হসপিটালে যা যা থাকা দরকার বা পরিষেবার ক্ষেত্রে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয়তা আছে, সেগুলি আমাদের এই হসপিটালে আধুনিকভাবে আমি বলবো এবং সুন্দর ব্যবস্থাপনায় তৈরি হয়েছে। এখানে আরেকটা দিক, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে যখন এই হাসপাতালের উদ্বোধন হয়েছিল, উনি সাংবাদিক সম্মেলনে এটাও শহরবাসী, রাজ্যবাসীর কাছে ঘোষণা করেছেন এই প্রথম কোন হাসপাতালে সন্ধ্যাকালীন, রাত্রিকালীন ওপিটি খোলা থাকবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যই হয়েছে। উনি স্বাস্থ্য দপ্তরকে সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের
সচিব কিরণগিত্ত মহোদয়ও এই বিষয়ে যথেষ্ট তৎপর হয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন। কাজেই যারা এই শহরে ব্যবসা করেন, যারা কর্মচারী বন্ধুরা, তারা দিনের বেলা যারা নিজেকে স্বাস্থ্য পরীক্ষা বা পরিষেবা গ্রহণ করতে পারেন না, তারা কিন্তু এখন সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন ওপিডিতে অংশগ্রহণ করতে পারবেন। কাজে এই সুযোগ সুবিধা এবং সম্পূর্ণ প্রাথমিক রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সমস্ত কাগজপত্র সমস্ত ডিজিটাল, অনলাইন এবং পেপারলেস হচ্ছে। তো আমার অনুরোধ থাকবে, যারা পরিষেবা গ্রহণ করতে আসবেন, স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্য সরকারের এনএচএমের আত্মগণনে সরকারি ব্যবস্থাপনা, আমাদের পৌর নিগমের পরিচালনা যেটা হচ্ছে, এটা আজকে থেকে শুরু হবে, সেটার যাতে সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা দিকে আপনারা লক্ষ্য রাখবেন। গতানুগতিক হসপিটালের মতো কিন্তু এই হসপিটালটা না। মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসে বলেছেন, উনি বলবেন, আলোচনা রাখবেন, আমাদের সচিব বলার চেষ্টা করেছেন, একদম কর্পোরেট স্টাইলের হসপিটাল। স্বাস্থ্য পরিষেবাও আধুনিক, যত সরঞ্জাম যন্ত্রপাতি দেখেছি, যতটা আমি বাইরের থেকে বুঝি, যারা ডাক্তারবাবু আমাদের মুখ্যমন্ত্রী সবটাই জানেন, বুঝেন, উনিও দেখেছেন, অত্যন্ত আধুনিক ব্যবস্থাপনা। কাজে আমি বলবো, এখানে যারা আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটররা আছেন, আমাদের এখানে অনেকগুলি পিএইচসি আছে, যারা রোগীরা যান, বিশেষ করে যাতে আমাদের রেফারেল হসপিটালে যাতে ভিড় বা চাপ কমে, সেই কারণে আমাদের এই হসপিটাল করা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে আরও বড় ধরনের চিন্তাভাবনা ওনার আছে, সারা রাজ্যে যাতে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, নিরবিচ্ছিন্নভাবে প্রদান করা যায়, অন্তিম ব্যক্তি অবধি, অন্তিম জায়গা অবধি, সেই ব্যবস্থা উনি চেষ্টা করছেন এবং করেও যাচ্ছেন। তো আমার বিশ্বাস থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী 1 বছর আগে মুম্বাই গিয়ে যে চিন্তা ভাবনা করে আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রেখেছেন, যে এই হাসপাতাল আগরতলা পৌর নিগম কেন করতে পারবে না, ওনারা চালাতে পারবেন, বিশ্বাস রেখেই আজকে দিনে উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আমরাও দায়িত্ব গ্রহণ করেছি, একসঙ্গে কাজ করে আগরতলা সহ রাজ্যবাসীকে সুস্থ সুন্দর নাগরিক পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় আমরা অন্তর্ভুক্ত করেছি। এখানে সচিব বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন কর্পোরেশনে শিক্ষা, স্বাস্থ্য বা ফায়ার সার্ভিস এসব ব্যবস্থাপনা থাকে। আমিও জানি, আমাদের জানা, আপনারা অবগত আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আমরা একটা ইংলিশ মিডিয়াম বিদ্যালয় বহু বছর থেকে আমরা পরিচালনা করছি দশমীঘাটে রামনগর বিধানসভা কেন্দ্রে। আর তার সঙ্গে এবার যুক্ত হলো আমাদের পরিষেবার মধ্যে, নাগরিক পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত হলো এই স্বাস্থ্য পরিষেবা। কাজে আমরা আগরতলা শহরবাসীকে আশ্বস্ত করছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছেন, যেটা বাস্তবিত করেছেন, তা যাতে সুন্দর পরিচ্ছন্নভাবে চলে এবং আগরতলা শহরবাসী সহ রাজ্যের মানুষ যাতে সুন্দর স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে, সেদিকে আমরা সর্বদাই নজর রাখবো, সচেষ্ট থাকবো, আন্তরিক থাকবো এবং মুখ্যমন্ত্রীর দূরদর্শী চিন্তা ভাবনা নেতৃত্বে যেভাবে স্বাস্থ্য পরিষেবা সারা রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রেখে আমরা সেভাবিক কাজ করব। আমি সমস্ত শহরবাসীকে বলবো, এই স্বাস্থ্য পরিষেবা, আধুনিক এই স্বাস্থ্য পরিষেবা যাতে তারা সুযোগ গ্রহণ করে এবং এই সম্পদটাকে তারা নিজের সম্পদ মনে করে যাতে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখে এবং এই ব্যবস্থা যাতে আরও দৃঢ়তার সহিত আমরা আরও ব্যাপকভাবে করতে পারি, আমাদের সহযোগিতা আমরা চাইব। এই কথাগুলি বলে আবার উপস্থিত সকলকে, আমন্ত্রিত অতিথি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রত্যেককেই যারা উপস্থিত আছেন, প্রিয় আগরতলা শহরবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা রাখুন, শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথায় এবং অভিজ্ঞতায় আমাদের সমৃদ্ধ করার জন্য আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র এবং ৭ রামনগরের জনপ্রিয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে। আগরতলাবাসীকে স্বচ্ছ, সুন্দর, স্মার্ট সিটি নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আমরা কুর্নিশ ধন্যবাদ জানাই আগরতলা পুর নিগমকে। একটা করতালি আবারও আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম আগরতলা পুর নিগমের জন্য। এতক্ষণ আপনারা যার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমাদের উদ্বোধক প্রধান অতিথি, ওনার কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনার অভিজ্ঞতায়, কথায় আমাদের সমৃদ্ধ করে তুলুন। শুভ সন্ধ্যা।
সবাইকে নমস্কার। আজকে এখানে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে যে 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের যে উদ্বোধন আমরা একটু আগে করেছি, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, শ্রীমতী রত্না দত্ত অনারেবল চেয়ারম্যান সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এই 20 নম্বর ওয়ার্ডের উনি কর্পোরেটর, উপস্থিত শ্রী মিলিন্দ রামটেকে সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন দপ্তরের, আরবান ডেভেলপমেন্ট এবং স্বাস্থ্য দপ্তরের, শ্রী সাজু ওয়াহেদ মিউনিসিপ্যাল কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সমস্ত যারা জনপ্রতিনিধি অর্থাৎ যারা এখানে আমাদের কর্পোরেটর বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, এখানে উপস্থিত মেডিকেল অফিসার্স এবং অ্যালাইড স্টাফ অফ হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা রয়েছেন, কর্মচারীবৃন্দ এবং বিশিষ্ট জনেরা এই আগরতলা শহরের ওনারাও এখানে উপস্থিত রয়েছেন, এলাকাবাসী, মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এখানে উপস্থিত থাকার জন্য। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে আজকের এই যে 50 বেডেড হসপিটাল, সিভিল হসপিটাল মহান রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা আজকে এখানে জনগণের জন্য উৎসর্গ করেছি এবং সত্যিই আজকে এটা একটা আনন্দের দিন। বিশেষ করে আমরা যারা আগরতলাবাসী, আমি নিশ্চিত এখানে প্রতিটি মানুষ এই হসপিটালে, আপনারা সবাই গেছেন কিনা আমি জানি না, যদি যান দেখবেন যেরকম চিন্তাভাবনা আছে, এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা কাজ করছি। আমার অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন এইরকম আরও কোথাও হবে কিনা। আমি বললাম এটা একটা পাইলট প্রজেক্ট আমরা শুরু করেছি। আমরা দেখি গরিব মানুষ, ওনাদের যখনই আমরা চিন্তা করি তখনই মনে হয় যেন যে গভর্নমেন্ট হসপিটাল যেভাবে থাকে, ভাঙা চেয়ার, এরকম আগে 35 বছরের যারা রাজত্ব করেছে ওনাদের সময় আমরা নিজেরাও চাকরিতে কিছুদিনের জন্য ছিলাম, যে একটা ভাঙা চেয়ার, টেবিল থাকবে এবং টেবিলের উপরে পর্দা কেটে সিস্টার কেটে দেবে টেবিল ক্লথ। এখন তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এবং গরিব যারা, অনেক সময় কি হয়, তারা এই হসপিটালের এই চিন্তাভাবনা নিয়ে তারা হসপিটালে, গরিবের হসপিটালে এরকম একটা মানসিকতা ছিল। কিন্তু আমাদের সরকার আসার পর আস্তে আস্তে আপনারা দেখেছেন সমস্ত হসপিটালগুলোকে একটা আধুনিক মানের আমরা করার চেষ্টা করছি। আমি বলছি না 100% হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি এবং সেই সদ ইচ্ছাও আমাদের আছে। এবং আমার মনে হয় আজকের যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা নতুন অধ্যায় সূচনা হলো এখানে, এবং আগামী দিনেও আমরা স্টেট হসপিটালই হোক বা আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজই হোক, ডেন্টাল কলেজই হোক, সব জায়গার মধ্যেই ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, ইভেন পিএসসি, সিএসসি, সর্বস্তরে আমরা চাই যে হসপিটালগুলো অ্যাটলিস্ট মানুষের স্বাস্থ্য নিয়ে সবসময় একটা সমস্যা থাকে, এটা হবেই। শরীর যখন আছে তাহলে স্বাস্থ্যের সমস্যা হতেই পারে, কিন্তু এই স্বাস্থ্য সমস্যার জন্য যাতে একটা ভালো জায়গায় হয়, একটা সুন্দর জায়গায় হয়, একটা আধুনিক মানের হয় এবং ডাক্তারবাবুরা এবং অ্যালাইড যারা স্টাফরা আছেন সবসময় অ্যাভেলেবল থাকে, অ্যাম্বুলেন্স থাকে, ইত্যাদি যে ব্যবস্থাগুলো আছে সেইগুলো যাতে আপ টু দ্য মার্ক থাকে, তার একটা চিন্তাভাবনা আমাদের সরকারের রয়েছে। আমাদের বিজেপির নেতৃত্বাধীন যে সরকার সেটা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন যে যেভাবে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার চেষ্টা করছে, আমরাও কিন্তু এইভাবে ইন্টিগ্রেটেড
যে হেলথ সিস্টেম আমরা ত্রিপুরাতেও করার চেষ্টা করছি, তার একটা প্রকৃত উদাহরণ আজকে সেখানে। পেপারলেস রেজিস্ট্রেশন হবে, সমস্ত ডিপার্টমেন্টে যাবে, এবং ইভেন আমি দেখেছি যারা গরিব মানুষ, যারা কাজকর্মে ব্যস্ত থাকে, তারা সবসময় মনে করে যে একটু যারা প্রাইভেট প্র্যাকটিস করে তাদের এখানে গেলে একটু বসার সুন্দর একটা জায়গা আছে, একটা এসি চলছে, এরকম এখানে পূর্ণাঙ্গ রূপে কিন্তু পূর্ণাঙ্গ ইন্টেরিয়ার পুরোটাই কিন্তু ইন্টারনালি এসি, এয়ার কন্ডিশন ব্যবস্থা। কাজেই সেই কারণেই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এত সুন্দরভাবে এটা হওয়া উচিত এবং প্রযুক্তিকে ব্যবহার করে হওয়া উচিত। আজকে তারা সব মানুষ, গরিব মানুষই হোক, সাধারণ মানুষই হোক, সবাই সেখানে যাবে। আর বিশেষ করে আগরতলা শহরের যারা আছেন, আমার তো ছোটোবেলার থেকেই এই অত্র এলাকার আমার অবাধ বিচরণ ছিল, খেলাধুলাই হোক, বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সংস্থার সাথে আমি যুক্ত ছিলাম। যখনই এই অত্র এলাকার মধ্যে যখনই কোনো সমস্যা হয়, এই স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হয়, এই অ্যাম্বুলেন্স ডাকো, তড়িঘড়ি কোথাও ইমার্জেন্সির যে বিষয়, সেটা কিন্তু এখন এই হসপিটাল যে হলো তার কারণে অনেকটা সুবিধা পেয়ে যাবে। এখানে সার্জারির ব্যবস্থা রয়েছে, মাইনর সার্জারি ব্যবস্থা রয়েছে, নর্মাল সার্জারি সেটাও করা হবে এখানে। এখানে ওপিডির ব্যবস্থা রয়েছে, মেডিসিনের ওপিডি আছে, ইএনটির ওপিডি আছে, অবসগাইনির ব্যবস্থা রয়েছে, মাদার অ্যান্ড চাইল্ডেরও ব্যবস্থা রাখা হয়েছে এখানে, এবং 50টা বেড, তার যে অক্সিজেন লাইন এবং অক্সিজেন প্লান্টও এখানে বসানো হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিসও আমাকে যা বলা হয়েছে এখানে থাকবে। তো এইরকম একটা আগরতলার মেইন কেন্দ্রে এই ব্যবস্থা থাকাতে মেয়র সাহেব বলেছেন যে এখানে আগরতলা শহরে যে পিক আওয়ারে কত মানুষ বাইরের থেকে আসে, যারা ক্রেতা বিক্রেতা সবাই থাকে এখানে আগরতলা শহরে, তার যে পপুলেশন, হঠাৎ করে যদি কোনো স্বাস্থ্যের সমস্যা হয়, সে ইজিলি কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে পেতে পারে। আমি নিশ্চিত এতে কিন্তু মানুষ মানে খুশি হবে। এখানে মানুষকে খুশি করার জন্য এটা করা হয়েছে না, তার স্বাস্থ্যকে পরিষেবা দেওয়ার জন্য এটা করা হয়েছে। এবং এই ব্যবস্থাপনা আমরা আগামী দিন আমরা যেটা বলেছি, এটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা আরও বাকি যে 19টা আমাদের যে মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত রয়েছে, সেখানেও আমরা এটাকে যদি দেখি সাকসেস হয়েছে, সেইভাবেও আমরা চিন্তা করতে পারি। আমি এখানের স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারিকেও আমি ধন্যবাদ দেব, এবং যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, এবং 1 বছরের মধ্যে সেটা আমরা চিন্তা ফাউন্ডেশন লে এবং আজকে তার উদ্বোধন হয়ে গেছে। আমি এর জন্য মাননীয় মেয়র এবং মেয়রের টিম সবাইকে আমি অভিনন্দন ও ধন্যবাদ দেব যে আমরা যখনই চিন্তা করি সেটাই কিন্তু এই যে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা যে কাজটা করি, তাতে আমাদেরও কনফিডেন্সটা বাড়ে, বেশি খোঁজখবর নিতে হয় না। আজকে এখানে যা শুনলাম, ইটিপি অর্থাৎ অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, সেটা বায়োমেডিক্যাল যে ভেরি ইম্পর্ট্যান্ট যে বর্জ্য যেটা ব্যবস্থাপনা, সেটাকে নিয়ে যাওয়ার সেই ব্যবস্থাও এই হসপিটালে রাখা হয়েছে। এই যে বিল্ডিংটা আছে সেখানে আমাদের যে ব্যাংক আছে আরবিআই, তাদের জায়গাও আমরা দিয়েছি, ওনাদেরকে বারবার বলছি আপনারা জায়গার বিল্ডিং তৈরি করুন, ওনারা করবেন। তো এই জায়গাটা পেলে এটাকে আরও এক্সটেনশন হবে। এখানে পাসপোর্ট অফিস রয়েছে, সেটাও যদি এখান থেকে চলে যায়, ওনাদেরকে আমরা বলেছি, তাহলে পুরো বিল্ডিংটাই কিন্তু হসপিটাল হবে, বেড সংখ্যা বাড়বে, আরও নিত্য প্রয়োজনীয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেটা আমরা আগামী দিন করব। এবং আমরা সরকারের তরফ থেকে আমরা করছি, কিন্তু এটার ব্যবস্থাপনায় আমরা বলছি যে আপনারা এটাকে মেনটেন করুন। এএমসিকে আমরা সেটা দিয়েছি যে আপনারা এটা ব্যবস্থা করুন। কারণ ঠিক আছে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইনকাম কম, আজকে মুম্বাইয়ের মতো জায়গার মধ্যে ওদের প্রচুর পয়সা, তো সেখানে ওনারা চালাতে পারেন, কিন্তু ওনারা যদি বড় আকারে করতে পারে, তো আমরা তো এতটুকু করতে পারি। তো সে তার উপর ভিত্তি করে কিন্তু কথা হয়েছে, এবং সেটা আজকে ফলপ্রসূ হয়েছে। এখানে আজকে ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের কিছুদিন আগেও আমাদের
ভার্চুয়ালি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছিল পরশুদিন, সেখানেও এখন খুব জোর দেওয়া হয়েছে এই যে ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট, এবং সেটার একটা ছবি কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেয়েছি এই হসপিটালে। কারণ মানুষ এখন যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাধারা সেইভাবে আমরা কাজ করছি। পেশেন্টের যে আভার যে নাম্বার কার্ড, সেটা যদি তার কাছে থাকে, সমস্ত তার প্রেসক্রিপশন, কী ট্রিটমেন্ট, কোথায় কবে করেছে, আমরা কি করি সব খুঁজতে থাকি পাইলে যে আমার আগের রেকর্ড কোথায়। এখন এগুলো প্রয়োজনই নেই, এই সিস্টেমের মধ্যে আপনার সমস্ত রেকর্ড, খালি আপনার নাম্বারটা বলবেন, সেখানে যারা থাকবেন তারা হসপিটালে, তারা এক মুহূর্তে আপনার সব কিছু ওনারা বের করবেন এবং ইজি হয়ে গেল এখন। তো আমরা যদি এখন ত্রিপুরা সরকার ক্যাবিনেট থেকে আমরা যদি এখন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যদি আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত অফিস করতে পারি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমরা কেন করতে পারবো না? আমি নিশ্চিত যে আগামী দিন আমরা সেইগুলো আমরা করব। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, খুব ভালো জিনিস করেছেন ওনারা, যে এই হাসপাতালটা পরিচালনা করবেন IGM এর যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, এই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এটাকে ওনার আন্ডারে কিন্তু এটা দেওয়া হয়েছে, উনি দেখে রাখবেন। ভবিষ্যতে আস্তে আস্তে যখন নিজেরা সেলফ রিলায়েন্ট হবে, নিজেদের ডক্টরও আপনারা নিজেরা রিক্রুট করতে পারেন ভবিষ্যতে, দেখা যাক। এবং সেটা যদি আপনারা করতে পারেন, তাহলে এটা আপনাদের নিজস্ব একটা হসপিটাল হবে। ভবিষ্যতে যেটা আমি বললাম, মেডিকেল কলেজও আপনারা যখন চিন্তা ভাবনা করতে পারেন, নানাভাবে আপনারা যদি প্রজেক্ট তৈরি করেন, সেটাও করা যেতে পারে। আজকে AGMC আমরা স্বাস্থ্য ব্যবস্থা একের পরে, আজকে তো এই যে কথায় কথায় মানুষ আগে বাইরে চলে যেত, কথায় স্বাস্থ্যের সমস্যা ছোটোখাটো বিষয়, এখনও বহু লোকের মধ্যে কিন্তু এই মাইন্ডসেট, কারণ এই 35 বছর 5 বছর এর আগের বছর এগুলোর মানুষের মধ্যে মাইন্ডসেট হয়ে গেছে যে ত্রিপুরাতে কোনো চিকিৎসা হয় না, অথচ সব চিকিৎসা ত্রিপুরাতেই সম্ভব। আর অসম্ভবের মধ্যেও সম্ভব আছে, সেটা সম্ভব। সব ট্রিটমেন্ট ত্রিপুরাতে হয়, যে কারণে 80% যে রেফার হতো আগে, রেফারের সংখ্যা আজকে কমে গেছে। এটা একটা চারটিখানি কথা নয়, 80% সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি, 9টা ডিসিপ্লিন আমরা শুরু করেছি, আরও বাকি আরও 4-5টার মধ্যে নতুনভাবে সুপার স্পেশালিটি। কারণ এখন সেই আমাদের মনে আছে LMF LMP ডাক্তার, এদের দেখালেই আমরা ভাবতাম যে সাংঘাতিক বিষয়। তারপরে MB ডাক্তার, MB থেকে আসলো MBBS ডাক্তার, তারপর আসলো সুপার স্পেশালিস্ট ডাক্তার। এখন স্পেশালিস্ট ডাক্তার দিয়ে হবে না, সুপার স্পেশালিটি লাগবে। আগামী দিন কোন জায়গায় যাবে আমি জানি না। তো সেই জায়গায় আমরাও এই যে স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির সাথে সাথে আমরাও চেষ্টা করছি যে একটা কম্পিটিশন মানুষের সেবার যাতে দেওয়া যায়, তা সেটা আমরা দিই। আজকে এই সুপার স্পেশালিটিতে আমরা ত্রিপুরা আগরতলার মধ্যে এখন স্পেশালিস্টের যে পড়াশোনার ব্যবস্থা প্রায় 200-র উপরে, আমরা প্রায় 200-র উপরে অলরেডি এখানে শুরু হয়ে গেছে, তাদের আসন সংখ্যা বেড়েছে। এবং শুধু তাই নয়, এখানে আমরা আগামী দিনে ভাবছি যে এখানে MCH বা DM কেন করা যাবে না। আমি সেক্রেটারি মহাশয়ের সাথে কথা বলেছি, ডাক্তারবাবুদের সাথেও কথা বলেছি। তো NMCর যেসব ক্রাইটেরিয়া আছে, আমাদের ত্রিপুরাতেও এখানে সুপার স্পেশালিটির ডাক্তারবাবুরা এখানে পড়বে, বাইরে কেন যাবে? আজকে MBBS-এর যে সংখ্যা ত্রিপুরাতে কটা ছিল আগে, সেই জায়গায় এখন 550 MBBS সিট হয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে। আমাদের আসন সংখ্যা, এই যে জীবিতে গেলে আমাকে অনেকে প্রায়শই বলেন কি অবস্থা, জীবিতে ঢোকা যায় না। তো সেখানে মাত্র বেড 727টার মতো ছিল। আমি বললাম যে এটাকে ডাবল করতে হবে, এবং কেন মানুষ নিচে বসে থাকবে, শুয়ে থাকবে। তো সেই জায়গায় এখন ডাবল প্রায় 1413টার মতো বেড হয়েছে। এখানে আপনারা জানেন ডোনার মিনিস্ট্রির থেকে আমরা ফান্ড পেয়েছি, বিশাল একটা ফান্ড পেয়েছি। MCH মানে মাদার অ্যান্ড চাইল্ডের একটা বড় হসপিটাল হচ্ছে, ডোনার মিনিস্টার নিজেও এখানে এসেছিলেন।
এসে গ্রাফ নিয়ে বলছেন যে এখন এত দেরি হচ্ছে কেন। ডোনার মিনিস্ট্রি থেকে ডেন্টাল কলেজের যে নতুন 202 কোটি টাকা পেয়েছি, তারও উনি বিল্ডিং দেখছেন। হসপিটাল তো হচ্ছে, সাথে যে ওখানকার যে স্টুডেন্টদের থাকার জন্য যে গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, সেগুলো কাজ শুরু হয়ে গেছে। তা আমরাও পুশ করছি যেন তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হয়, ভালোভাবে যেন হয়, সব দিকে আমরা এদিকে নজর রাখি। আমরা বিলুনিয়াতে মাদার অ্যান্ড চাইল্ড তার একটা ইয়াং সেখানে আমরা একটা উইং সেখানে আমরা খুলেছি এবং চালুও রয়েছে সেখানে। খুয়াই সিপাহীজলার নতুন জেলা হাসপাতালের দরকার, শুধু আগরতলাতে আমরা করছি না, সারা ত্রিপুরাতে আমরা করছি। সেই জেলা হাসপাতাল দুটো জায়গায় তারও কাজ, সেটা করার জন্য তার অনুমোদন আমরা দিয়েছি। গোমতী জেলা হসপিটালেও সেখানেও যে আসন সংখ্যা দ্বিগুণ, সেখানে ডাবল আমরা করেছি। ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুবই চিন্তিত। এমন একটা অবস্থা হয়েছে যে চারিদিকে ড্রাগের ব্যবসা, আর ড্রাগের ব্যবসার সাথে সাথে ড্রাগ এডিক্টেরও সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমি দেখেছি আমার যা জনজাতি অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি। এটা একটা চিন্তার বিষয়, বারবার আমরা বলছি এটা একটা যুদ্ধের মতো আমাদের ঘোষণা করতে হবে। আমি বারবার বলছি যে এজেন্সি, আমাদের যে পুলিশ থেকে আরম্ভ করে অন্যান্য এজেন্সি সবাই চেষ্টা করছে, কিন্তু এর জন্য একটা যুদ্ধ ঘোষণা আমরা তো করেছি, কিন্তু সবাই মিলে যদি আমরা করি, পাড়ার কোনো ছেলে এর মধ্যে যুক্ত আছে কিনা, ইভেন কোনো মেয়ে লোক যুক্ত আছে কিনা, খুব ইজি আর্নিং, কিন্তু ওরা জানে না যে এই ইজি আর্নিংয়ের মাধ্যমে একদিন নিজের ঘরের ভিতরেও এই ড্রাগ এডিকশন চলে আসতে পারে, কিন্তু ইমিডিয়েটলি পয়সা লাগে। বহু লোক এর মধ্যে ইনভলভ রয়েছে এবং একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে এইভাবেই বুঝি ত্রিপুরা চলবে, এইভাবে আমাদের চলতে হবে। মাননীয় গৃহমন্ত্রীজি নিজেও এখানে এসছেন, এসে একবার আমাদের বৈঠক হয়েছে, বলছে জিরো টলারেন্স। স্কুলের কোনো রাস্তার মধ্যে কোনো যদি একটা পান দোকান আছে, সেখানেও যদি ড্রাগস বিক্রি হয়, সেখান থেকে ধরে ধরে যেতে হবে কোথায় আসল যে লোক, তাকে ধরতে হবে। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা বাইরের থেকে বহু লোককে ধরে নিয়ে এসছি এখানে। এখন অনেক সময় বিরোধীরা বলে যে এত ড্রাগস এখানে ধরা পড়ছে, সারা ত্রিপুরার মধ্যে ড্রাগস সে ছড়িয়ে গেছে। আরে আমরা তো ধরছি, আপনারা তো ধরেননি। আপনাদের লোকদের বুকের মধ্যে টাকা নিয়ে সেই ছবি তো সবাই জানে। আমরা দলমত নির্বিশেষে এইসবের বিষয়ে আমরা কিন্তু অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির থেকে আরম্ভ করে, আমাদের সরকারের একটা সংকল্প যে কোনো অবস্থায় আমরা ড্রাগ এখানে বিক্রি করতে দেব না। এবং যারা এখানে এডিক্টেড, তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য আমরা বিশ্রামগঞ্জে এটা ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখান থেকেও ডোনার থেকে প্রচুর টাকা আমরা সেখান থেকে পেয়েছি। তারও একটা ভূমি পূজন হয়েছে, কাজ চলছে সেখানে। এবং আমাদের বিধানসভার মধ্যে আমরা ডিসিশন নিয়েছি আমাদের বাজেটের থেকে 20 কোটি টাকা করে 20 করোড় প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা একটা করে ডি এডিকশন সেন্টার করব। এবং এই ড্রাগস, বিশেষ করে এখন যে সিনথেটিক ড্রাগস চলে এসছে, বন্ধুগণ আপনাদের এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নিতে হবে। বিশেষ করে ইনজেক্টেবল ড্রাগ, এর মধ্যে এইচআইভির সংখ্যা বাড়ছে, এইচআইভির থেকে এইডসের সংখ্যা বাড়ছে। আমরা বিনা পয়সায় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিচ্ছি, যাতে তার যে শরীরের মধ্যে যে ভাইরাল লোড, কারণ একবার এইচআইভি হয়ে গেলে সেটা যায় না, কিন্তু ভাইরাল লোড যদি কম হয় তাহলেও তার যে জীবন প্রণালী, জীবনযাত্রা, সেটা নর্মাল থাকতে পারে। আমরা যে ওপিওড যে ড্রাগস, তার জন্য তার সাবস্টিটিউট আমরা সমস্ত হাসপাতাল থেকে আমরা দিচ্ছি। সাবস্টিটিউট খাবে, কিন্তু তার যে নেশা হবে বা ওই রকম একটা ফিলিংস অফ ওয়েলবিং হবে, কিন্তু সেটা তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তো সেটাও আমরা দিচ্ছি সব জায়গার মধ্যে। এগুলো নিয়ে আমরা আজকে এখানে আমরা এই কথাগুলো কেন বলি, এটা ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস
আমরা ভুলে যাই সবাই মিলে এই কথাগুলো বলতে হবে। আমরা টেলিকনসালটেশন, আমারই মুখ্যমন্ত্রী যে আমাদের মুখ্যমন্ত্রী সমাবেশও আপনারা জানেন, প্রতি বুধবার আমি চেষ্টা করি বসা। বহু লোক সারা ত্রিপুরার থেকে আসে। এখন ভার্চুয়ালি সমস্ত ডিস্ট্রিক্টও এটা শুরু করেছি আমি, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওইখানকার যে সাব ডিভিশন তাদের সাথেও কথা বলছি এবং সেইভাবে নির্দেশ দিচ্ছি যে কি কি সমস্যা, কি করা যায়। এবং অনেকে বলছে যে আমি বাইরে যাব, একটু দেখাতে হবে। তো আপনি কেন বাইরে যাবেন? আপনাদের এখানে ব্যবস্থা করছি আমরা কনসালটেশনের মাধ্যমে জিবি হাসপাতালে আমরা ঠিক করেছি এবং তার জন্য আমরা করেছি এইমসের সাথে। এইমসের যারা স্পেশালিস্টরা আছেন, আমরা আগে ভাগে কেস শিট সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি কনসার্ন ডক্টরের জন্য, উনি স্লট দেন এবং আমাদের যে ডক্টর যিনি কনসালটেন্ট ডক্টর সেও বসে থাকে এবং পেশেন্ট থাকবে, পেশেন্ট পার্টি থাকবে। এবং এটা কিন্তু খুব এফেক্টিভ। 5,000 টাকা করে এক একটা দিতে হয়, আমরা বলছি আমরা দেব, সরকার 5,000 টাকা করে দিচ্ছে। এবং এতে দেখা যায় যে না, আপনারা যে ট্রিটমেন্ট সেটা ঠিক আছে, কিছু অদল বদল করতে পারে করে দেয় এটা। তো এতে করে আমাদের যে এই আসা যাওয়ার যে খরচ পেশেন্ট পার্টি, তাদেরও কিন্তু আর্থিক যেটা খরচ হওয়ার যে সেটা সঞ্চয় হয়, সেই ব্যবস্থা আমরা করি। ত্রিপুরাতে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, 7-7টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে অলরেডি। যিনি দিয়েছেন উনিও ভালো আছেন, যারা পেয়েছেন তারাও ভালো রয়েছে। এবং আমরা আগামী দিনে আবার কিছুদিনের মধ্যে আরও পাইপলাইনে রয়েছে 2 জনের কিডনি ট্রান্সপ্লান্ট এর মধ্যেই হবে। আজকে প্রথমে আমরা কি শুরু করেছিলাম এবং আগামী দিনে আমরা ভাবলাম, আমি গীতে সাহেবকে বলেছিলাম আপনি যান, গিয়ে দেখুন যে আমাদের এখানে হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য হার্ট ট্রান্সপ্লান্ট আমাদের করতে হবে ত্রিপুরাতে। হার্ট ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, শরীরের এমন কোনো অঙ্গ নেই যেটা আপনি ইচ্ছে করলে দান করতে পারেন না বা তা ট্রান্সপ্লান্ট করতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য অলরেডি বলছি। তো ড্রিম যেটা এখানে কমিশনার সাহেব বলছিলেন যে মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছিলেন, এগুলো বাস্তব। স্বপ্ন দেখলেই বাস্তব হবে এগুলো। তো আমরা এই চিন্তাভাবনা আছে, আর আলটিমেটলি মানুষের কল্যাণে জনতা জনার্দন মানুষের কল্যাণে কাজ, আর পলিটিক্সের জন্য এইসব করতে হয় না। এগুলো কাজ করলে, এই ধরনের কাজ করলে, মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন राजनीति का जरूरत नहीं है, आप किसी घर में जाइए, जाके बात कीजिए, पानी का क्या दिक्कत है आपको, आप सुना आपका घर में कोई हॉस्पिटल में भर्ती है, उनके पास जाइए, बिजली नहीं है तो बिजली का बंदोबस्त कीजिए। तो এর মধ্যেই তো আপনি যখন এই কাজগুলো করবেন, তাহলে ন্যাচারালি আপনার ইলেকশনের সময় কপালে যে চিন্তার ভাঁজ পড়ে সেটা হবে না। এবং আমরা আমাদের যারা ব্যক্তিরা আছেন তাদেরকে আমরা এইভাবেই নির্দেশ দিই এবং তারা সেইভাবে কাজ করেন। আজকে এই কারণে সিজা হসপিটালেকে তাদের যে ফুল টিম এসেছিল তাদেরকে এর জন্য আমরা জায়গা দিয়েছি, আপনারা এখানে হসপিটাল করুন। মণিপুরের অবস্থা ভালো না, তারা এখানে চেয়েছে জায়গা, এবং সেই জমি যে আমাদের উচিত যে দাম, সেইভাবে আমরা কিন্তু তাদেরকে আমরা জমি দিয়েছি। সেখানে ওনারা বলছেন 700 থেকে 800 কোটি টাকা স্টেপ ওয়াইজ তারা ওখানে বিনিয়োগ করবে। তো একদিকে গভর্নমেন্ট কত করবে, কিছুদিন আগেও আপনারা দেখেছেন একটা হসপিটাল আমি উদ্বোধন করেছি। তো এই ধরনের প্রাইভেট পার্টি যত আসবে তত বেশি সুবিধে। এখন যেভাবে ত্রিপুরার এই যে আইন শৃঙ্খলা এত ভালো, যে আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা কনক্লেভ আমরা করেছি। আমরা 500 জনের আমরা চিন্তা করেছি যে 500 জন আসবে আমাদের কাছে, রেজিস্ট্রেশন করেছেন। সেই 500 জনের জায়গার মধ্যে এখন কতজন এসেছেন, 1200-র উপরে। আপনারা ভাবুন, বিভিন্ন যারা জায়েন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা ব্যক্তিরা রয়েছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, বিজনেসম্যান রয়েছেন, তারা আসছেন এখন ত্রিপুরাতে। হেলথের মধ্যে পয়সা খরচ করতে চায় ওনারা। আপনার যে আমাদের গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড গেমসের মধ্যে খরচ করতে চায়, হর্টিকালচার, এগ্রিকালচারে খরচ করতে চায়, আমাদের ট্যুরিজমে খরচ করতে চায়, বিভিন্ন জিনিস নিয়ে ওনারা কাজ করছেন। আমাদের আমবাসা আমরা একটা আমাদের ইচ্ছে ছিল যে এডিসির মধ্যে আমাদের কমিটমেন্ট ছিল এডিসি এলাকায় আমরা একটা মেডিকেল কলেজ করব।
বন্ধন ব্যাংক ওনার যে মালিক এই ত্রিপুরারই ব্যক্তি। তা আমরা বললাম যে ঠিক আছে, আপনি 50 বেডের হসপিটাল, আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে এনএমসির যে নির্দেশ আছে, ডাইরেকশন আছে, সেইভাবে আমরা করছি এবং তৈরিও আছে। আমবাসার মধ্যে অলরেডি যে হসপিটাল আছে ধলাই হসপিটাল, সেখানে কিন্তু অলরেডি কার্ডিয়াক কেয়ার সেন্টারও রয়েছে। সেই জমিও আমরা ওনাদের সাথে মৌ করেছি। তো উনি যদি সেখানে শুরু করেন, এই কথা শুনে এইবার যা দেখলাম যে অনেকে ঊনকোটিতেও মেডিকেল কলেজ করতে চলে আসছে, কেউ সাউথে সাব্রুমও চলে আসে। আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে হোমিওপ্যাথিক কলেজ আমরা এখানে এই 26-27 শিক্ষাবর্ষে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। আয়ুর্বেদিক যে কলেজ সেটাও শুরু করে, আয়ুর্বেদিক হবে তেপানিয়াতে, আর হোমিওপ্যাথিক হবে যেটা আপনার এখানে স্টেট হসপিটাল আছে সেখানে আমরা করতে যাচ্ছি। এবং 75 করোড় অলরেডি অনুমোদন হয়েছে প্রতিটা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিকের জন্য। তো চিন্তা করলেই হয়, হবে না কেন? মেডিকেল কলেজও অনেকে চেষ্টা করছে আসতে। আলটিমেটলি ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ট্রমা কেয়ার সেন্টারের জন্য সবটি ডিস্ট্রিক্ট আমরা বলছি ট্রমা কেয়ার সেন্টার করতে হবে। অলরেডি সাউথে আমরা করেছি, আমাদের গোমতীতে করেছি এবং ধলাই ডিস্ট্রিক্টে করেছি, এরকম ওয়েস্ট ডিস্ট্রিক্টে তো আছেই। এবং কিছুদিনের মধ্যে আমরা নর্থ ডিস্ট্রিক্টে ধর্মনগরও আমরা সেটা করব। ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সরকার কত সেন্সিটিভ মানুষের জন্য চিন্তা করে। 10 টাকার বিনিময়ে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা দূর দূরান্ত থেকে পেশেন্ট আছে তাদের সাথে আসেন পেশেন্ট পার্টি, তাদের খাবারের ব্যবস্থা 10 টাকার বিনিময়ে আমরা সেখানে করেছি এবং সেটা এখনও সেই কাজটা চলছে। আমাদের গত বাজেটের মধ্যে আমরা ঠিক করলাম, ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বললাম যে ওনারা তো আসেন কিন্তু ওনাদের থাকার ব্যবস্থা, বিভিন্ন জায়গায় থাকার খুব অসুবিধা হয়। এই যে হসপিটালে বসে থাকে, শুয়ে থাকে, এর জন্য আমরা নাম দিয়েছি ভারত মাতা ক্যান্টিন অ্যান্ড নাইট শেল্টার। কাজ প্রায় কমপ্লিট, এর মধ্যে আমরা এটা ইনঅগুরেশন করব। কম পয়সায় থাকবে এবং কম পয়সায় সেখানে খাওয়ার ব্যবস্থা। এখানে আইএলএস হসপিটাল যেতে বাঁ দিকে একটা জায়গা আছে, চোখের জন্য কথায় কথায় বাইরে চলে যায়। অত্যাধুনিক যে ব্যবস্থাপনা থাকবে, সেটা রেটিনাই হোক, ক্যাটারেক্টই হোক, বিভিন্ন যে আমাদের আইয়ের সমস্যা সেগুলো নিয়ে আমরা 100 বেডের একটা হসপিটাল আমরা সেখানে করতে যাচ্ছি। এর মধ্যে ভূমি পূজন হবে। আমরা প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা এখন পর্যন্ত 100% আমরা যা আমাদের টার্গেট ছিল তাদেরকে কার্ড বিতরণ করা হয়েছে এবং এতে করে প্রায় 307 কোটি টাকার উপরে অলরেডি তাদের যে দাবি সেটা আমরা নিষ্পত্তি করেছি। এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, সেটাও আমরা শুরু করেছি যে লেফট আউট যারা হয়েছে জনসংখ্যা তারাও যেন পায়। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে আর কোনো রাজ্য নেই যেখানে 100% এই যে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আর কোথাও নেই, শুধু ত্রিপুরাতে রয়েছে। সেখানেও প্রায় 50 কোটির উপরে আমরা তার নিষ্পত্তি আমরা করেছি দাবি। আরেকটা জিনিস আপনারা সবাই জানেন যে নন কমিউনিকেবল ডিজিজ, কারোর হাইপার টেনশন আছে, কারোর ওরাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি থাকে এবং সিকেডি হোক, বিভিন্ন রোগের নন কমিউনিকেবল ডিজিজ যেটা ডায়াবেটিস, তারা কিন্তু অনেক সময় তাদেরকে কিন্তু অনেকে জানেও না, তার স্ক্রিনিং করার ব্যবস্থা আমরা করেছি এবং যাতে তারা এই স্ক্রিনিংয়ের মাধ্যমে শুধু স্ক্রিনিং করা না, তাদের যাতে ট্রিটমেন্টও হয় সেই কাজটা আমরা শুরু করেছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনার আরোগ্য অভিযান নাম দিয়ে। এবং আমরা এখন পর্যন্ত এটাকে আবার এক্সটেনশনও করেছি, প্রায় 3 মাসের জন্য শুরু করেছিলাম, আবার এক্সটেনশন করেছি। প্রচুর লোক এর মধ্যে ডায়াগনোসিস হয়েছে, তাদের ট্রিটমেন্টও দেওয়া হয়েছে। কাজে স্বাস্থ্য যদি সুরক্ষিত না থাকে, আমরা এই যে বিভিন্ন স্কিমের মাধ্যমে এই কাজটা করছি। ভারতবর্ষের আর কোথাও আছে কিনা আমার জানা নেই ভাবে স্ক্রিনিং। শুধু তাই নয়, আমরা যে
এতগুলো এএনএম, জিএনএম, মেডিকেল, ডেন্টাল এবং ফার্মেসি, বিভিন্ন এখন মেডিকেল কলেজ, হসপিটাল এখানে এতগুলো হচ্ছে। তো আমরা নিজেরা ইউনিভার্সিটি যাতে হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা নিলাম যে সেই ইউনিভার্সিটির আন্ডারে থাকবে, এবং তার নাম আমরা দিলাম ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসেস। সেটা আমাদের ক্যাবিনেটও পাশ করিয়েছি, বিধানসভায় আমরা পাশ করিয়েছি। আমরা এর মধ্যেও দেখুন, এগুলো তো বললে এগুলো কিন্তু আমাদের বারবার বলা প্রয়োজন এবং প্রতিটা মানুষ জানার প্রয়োজন রয়েছে। আমরা সম্পূর্ণ যে টিকাকরণ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য, ইভেন 1 থেকে 19 বছর পর্যন্ত আমরা একটা কর্মসূচিও করেছি, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর, এটা তো আছে। প্লাস এই যে ভ্যাকসিনেশনে, সেটা এখন পর্যন্ত 81.7% আমাদের যে টার্গেট, সেই টার্গেটে আমরা এপ্রিল পর্যন্ত, সেই এপ্রিলের মধ্যে আমরা অলরেডি 81% টিকাকরণ হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব অসুস্থ কৈশোর, এই যে 1 থেকে 19 বছর টিকাকরণ, ডিওয়ার্মিং, আয়রন ফলিক অ্যাসিড দেওয়া, পুষ্টি স্বাস্থ্য ব্যবস্থা 100% এই ফেজে চলছে। এটা এর আগের বছরে 100% আমাদের যে টার্গেট ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। এইবারও বলেছি সেটা আরবিএসকে, অর্থাৎ রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি। অনেক সময় জন্মগত অনেকের মানে ঠোঁট কাটা থাকে, প্যালেটে মানে হেয়ার লিপ, ক্ল্যাট প্যালেট এগুলো থাকে, ইভেন ক্লাব ফুট হয়, পাগুলো বাঁকা থাকে, কানে শুনতে পারে না, বা মানসিকভাবে তার সমস্যা হয়, নিউরোলজিক্যাল প্রবলেম। তার জন্য এই আরবিএসকের মাধ্যমে আমরা টাকা পয়সা দিচ্ছি, এবং যাদের যা দরকার তাদের অপারেশন পর্যন্ত, এবং বিভিন্ন যে সেন্টার আছে, ইভেন অ্যাপোলোর সাথে আমাদের, ইভেন হৃদরোগে অনেক আক্রান্ত হয় তাদেরকেও অপারেশন আমরা করিয়েছি। মাসকান সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাসকান সার্টিফিকেট আগরতলা যে আইজিএম হসপিটাল, গুমতি জেলা হসপিটাল, ধলাই জেলা হসপিটাল, 3-3টে জায়গায় পেডিয়াট্রিক যে ডিপার্টমেন্ট এই মাসকান সার্টিফিকেট পেয়েছে। এতে করে ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু মানে এই যে একটা পুরস্কৃত আমরা হয়েছি, সেটা কিন্তু সবাই জানে এখন। আমরা চাই যে আজকের যে এখানের যে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা যে সিভিল হসপিটাল এখানে উদ্বোধন তো হলো, কিন্তু এটা দেখে রাখারও দায়িত্ব কিন্তু শুধু গভর্নমেন্ট করবে বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন করবেন সেটা না। এখানে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, আমি ওনাদেরকেও বলবো না, আপনারাও দেখে রাখবেন এটাকে। পাশাপাশি এই এলাকার যারা ক্লাবের সাথে যুক্ত, ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন, বিভিন্ন সামাজিক সংস্থার সাথে যারা যুক্ত, ওনাদেরও দায়িত্ব যেটা ঠিকভাবে চলছে কিনা, তার নিরাপত্তার বিষয় আছে। অনেক সময় ডাক্তারবাবুদের হইচই করে, এখানে অনেক সময় আক্রান্ত হতে হয়। আমি সেই জায়গায় সবসময় বলি, আরে ডাক্তারবাবুদের কেন আপনারা মারধর করেন? আপনার জন্মের সময় ডাক্তারবাবুর সার্টিফিকেট লাগে যে আই এম বর্ন বা ইউ আর বর্ন, আবার মৃত্যুর সময়ও আপনার সার্টিফিকেট লাগে আমি মৃত। এই ঘোষণাটা আপনার সাথে যারা থাকেন পরিবারের লোক তারা নেয়। কাজে ডাক্তারবাবুরা ভেরি সফট টার্গেট। ওরা বলা হয় যে ভগবানের পরে ডাক্তার এবং যারা স্বাস্থ্যকর্মী তারা, কাজে ওনাদের আপনারা, আমি বলছি না সব ডাক্তার আবার সবসময় একরকম নাও হতে পারে, যদি কোনো জায়গায় নেগলিজেন্সি থাকে তার ব্যবস্থা রয়েছে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আনবেন। আবার আপনাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথায় সুচারুভাবে ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন আমাদের সামনে আলোচনা রাখার জন্য অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের জনপ্রিয় মুখ্য